ডক্টর ফয়জুল হক আলোচক বললেন যে বিরোধী দল ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আজকে প্রধানমন্ত্রী যিনি রাজনৈতিক সহকারী আছেন তিনি বলেছেন যে বিরোধী দল, আমি নাম উল্লেখ করি, রাশেদ খান, তিনি বলেছেন যে বিরোধী দল সরকারের 180 দিনে যে গুজব ছড়িয়েছে তার মূল্যায়ন দরকার। এবং সেই সঙ্গে আমরা এর আগে দেখেছি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেছে যে দরকার হলে বিরোধী দলের পতন ঘটানো হবে। আপনারা কি আসলে মনে করেন যে এই যে যে উপাধিগুলো বা যে চ্যালেঞ্জগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে, এটাকে আপনারা মনে করেন যে বিরোধী দল আসলে অনেক গুরুত্বপূর্ণ বলে বিরোধী দলের পতন ঘটানোর মতো জায়গায় সরকার যাচ্ছে, নাকি এমন যে বিরোধী দল আসলেই, আপনারাও তো আসলে নতুন বিরোধী দল, এর আগে তো এত বড় কলবরে আসলে জামায়াতের বিরোধী দল হওয়ার অভিজ্ঞতাও নেই, সরকারও যেমন দীর্ঘদিন পরে তার সরকার পরিচালনা করছেন, বিরোধী দল হিসেবে তো জামায়াতের অনভিজ্ঞতা থাকতেই পারে। কোনো জায়গায় মনে হয় যে বিরোধী দল হিসেবে আরো ইতিবাচক ভূমিকা পালন করতে পারতে 11 দলীয় জোট? আপনি বিরোধী দলকে নতুন এবং অনভিজ্ঞ বলার চেষ্টা করেছেন, অথচ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বাংলাদেশের সংসদে এই প্রথম নির্বাচিত একজন এমপি এবং প্রধানমন্ত্রী, এবং বিরোধী দলীয় নেতাও এখানে এমপি এবং বিরোধী দলীয় নেতা। বরং বয়সের দিক থেকে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটু সিনিয়র হতে পারেন, এটাই বাস্তবতা। সেই জায়গা থেকে আপনার বলা উচিত ছিল যে তারেক রহমান সাহেবের চাইতে বিরোধী দল হয়তো যোগ্যতার পারফরমেন্স বেশি করছেন, কারণ বয়সও তার বেশি, সেই জায়গা থেকে জামাত ভালো পারফরমেন্স করেছে। আমি কিন্তু এটাই আমাদের দেশের সাংবাদিকতার জায়গাটা, যে আমরা একটু চেষ্টা করি যে কোনো মূল্যে জামাতকে কোনোভাবে কোণঠাসা করা যায়। ডক্টর ফয়জুল হক, আমি একদম স্পষ্ট করে বলি, আমি কিন্তু বিরোধী সরকার দলীয় 3 জনের মন্তব্য নিয়ে এখন আমি বলেছি যে এই মন্তব্যের কারণে কি আপনাদের মনে হয় যে আপনাদের অনভিজ্ঞতার জায়গা রয়েছে? জি প্রিয় ভাইরা, আমি আপনার এই জায়গাটাতে আসছি। আপনি এমন একটা লোকের উদাহরণ দিলেন যে রাশেদ, আমার এই নামটা নিতেও কষ্ট হয়, এজন্য আমার এখনো মনে আছে তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার সাথে টকশোতে রাশেদ বলেছিলেন যে বাংলাদেশে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে, আর বিএনপি গণ অধিকারের নেতৃত্বে আসতে হবে আগামীতে যদি ক্ষমতায় আসে, কারণ তাদেরকে আওয়ামী লীগ এমনভাবে মেহেন্দি টাফাদি দিয়ে বিভিন্নভাবে তৈরি করেছিল যে ওদেরকে দিয়ে বিএনপিকে নাকে খত দিয়ে ঘুরাতে চেয়েছিল। সেই রাশেদকে এখন যদি বাংলাদেশ সরকারের একজন সচিব পদে নিয়োগ দেওয়া হয়, বুঝতে হয় যে এই সরকারের লেভেলটা আসলে কোথায়। বিএনপির এমন ঠেকা পড়ছে যে বিএনপির দলের মধ্যে যোগ্য কোনো নির্যাতিত নেতা নাই, শিক্ষিত মানুষ নাই, রাশেদের মতো টোকাইকে নিয়ে এসে আজকে করতে হচ্ছে সচিব। এবং তিনি বলছেন এমন একটা মন্তব্য, যে মন্তব্যটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এই প্রথম শুনলাম যে বিরোধী দলের পতন হয়। আমরা শুনেছি সরকারি দলের পতন হয়, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনায় থাকে। তবে হয়েছে এক জায়গায়, সেটা হয়েছে বাংলাদেশে, যখন আওয়ামী লীগের পতন হয়েছে একই দিনে ওই সময়ের ফ্যাসিস্টের সাথে দোসর হিসাবে জাতীয় পার্টিরও পতন হয়েছে। কিন্তু আজকের বিরোধী দলকে আপনি বলছেন বিএনপির পতন হবে না, বিরোধী দলের পতন হবে। হাউ ইজ পসিবল? এই যে কথাবার্তা, এগুলো হচ্ছে মূলত নিজেদের দোষ ত্রুটি গায়েব রাখার জন্য এই ধরনের কিছু মানুষদেরকে মুখরোচক হিসেবে তৈরি করা হচ্ছে। আপনি তাদের একটু বক্তব্যগুলো অ্যানালাইসিস করেন, প্রতিদিন সকাল সন্ধ্যা সরকারের যারা সচিব থাকবে, উপসচিব থাকবে, দায়িত্বে থাকবে, তারা সরকারের ভালো দিকগুলো বলবে। যেমন আমার বকুল ভাই অনেক পজিটিভ বক্তব্যই দিয়েছেন, আমি তাকে রেসপেক্ট করি। তার হৃদয়টা দেখলে আমার কাছে মনে হচ্ছে ভিতরে হয়তো কিছু লুকায়িত দেশপ্রেম আছে, কিন্তু দল করার কারণে, নমিনেশনের কারণে, এমপি হয়েছে ওইটা টিকানোর কারণে, আগামীতে টিকতে হবে এই কারণে অনেক কথা, সত্য কথা হয়তো ডায়াসে বলতে পারবেন না, ভিতরে কফি রুমে গেলে হয়তো আমাকে স্বীকার করবেন। আমি সেই জায়গা থেকে বলছি, ওনাদের মতো ভদ্র মানুষদেরকে আজকে যেই জায়গায় নেওয়া উচিত সেখানে না নিয়ে এইসব দুষ্ট লোক নেওয়ার কারণেই আজকের রাজনীতিটা কলুষিত হচ্ছে। আপনি দেখেন সকাল সন্ধ্যা কি বলা হয়, আপনি একটা বিবৃতি পাবেন না যেদিন রাশেদের মুখ থেকে জামাত, বিএনপি এগুলো নিয়ে নাই। আমি তো স্পষ্ট সাক্ষী, আমার চেয়ে বড় সাক্ষী নেই। রাশেদকে যখন বিএনপির পক্ষ থেকে একটা লেটার দেওয়া হয়, তখন বাংলাদেশের আওয়ামী লীগের পতনও হয় নাই, শুধুমাত্র তাদের কার্যক্রমগুলো পতন হয়েছে 5ই আগস্টের পরে ইউনূস সরকারের সময়। বিএনপি 2টা লেটার দিল, একটা নূরকে দিল, একটা রাশেদকে দিল। যখন লেটারটা দেয়, যে ব্যক্তির সামনে বসে এই কথোপকথন হয়, আমি সেখানে উপস্থিত। তাদের মধ্যে শুধুমাত্র এই রাশেদকে বলায় এনে নূরকে একটা ডলা দেওয়ার জন্যই ওই সময় একটা লেটার দেওয়া হয়েছিল। রাশেদকে বোঝানো হয়েছিল যে তুমি শুধুমাত্র তোমার কারণে নূরকেও আমরা লেটার দিতে বাধ্য হলাম। কি লেটার? তারা করে গণ অধিকার, নিজেদের রাজনীতি নিজেরা করবে। বিএনপিকে বলে দিতে হচ্ছে যে ওই এলাকায় ওরা রাজনীতি করবে, ওদের উপরে কেউ যাতে কোনো আক্রমণ করতে পারে না। যারা নাকে খত দিয়ে রাজনীতি করে তার তো রাজনৈতিক কোনো চরিত্র থাকতে পারে না। তারপরে দেখেন তিনি ট্র্যাক মার্কার একজন সেক্রেটারি, সেখান থেকে তিনি হঠাৎ করে বিএনপিতে ঢোকার পরে একদিকে নূর সাহেব বলেন যে উনি আমাদের সাথেই আছেন, রাজনৈতিক কৌশল হিসেবে উনি শুধু প্রতীক
চেঞ্জ করে ধানের শীষ থেকে নির্বাচন করবেন। এটাও বাংলাদেশে এই প্রথম দেখলাম। সি গ্রেডের, আমি বকুল ভাইকে ধন্যবাদ জানাই, উনি দাঁড়িপাল্লাকে হারিয়ে কিংবা অন্য কাউকে হারিয়ে উনি ধানের শীষ নিয়ে এমপি হয়েছেন, এটা তার ক্রেডিট, তিনি এ গ্রেডের মানুষ। কিন্তু রাশেদকে বিএনপি ভালোবেসে নমিনেশন দিয়েছে, তার কারণে ওই ঝিনাইদের 3টে আসনই বিএনপি শেষ হয়ে গেছে, এবং তিনি যে আসনটায় ছিলেন ওই আসনে তিনি ঠকছেন 3 নম্বরে, মানে স্বতন্ত্র হয়েছে দ্বিতীয়। বাংলাদেশে এই প্রথম শুনলাম যে নৌকার সাথে ধানের শীষ দাঁড়াইলে ধানের শীষ যদি তৃতীয় হতে হয় ইজ্জত থাকে না। তো এই বাংলাদেশে এখন তো দাঁড়িপাল্লার সাথে ছিল আপনার ধানের শীষের গল্প, সেখানে দাঁড়িপাল্লা হয় থার্ড, ফার্স্ট হয় মানে দাঁড়িপাল্লা হয় ফার্স্ট, আর সেকেন্ড হয় স্বতন্ত্র, থার্ড হয় এই রাশেদের সেই সময়ের যে প্রতীক নিয়েছে ধানের শীষ। এটা আমার জন্য লজ্জার। আসলে এদের গল্প দিয়ে আসলে কোনো লাভ হবে না। বাংলাদেশের আমি যে কথাটা বলতে চাই, একটা পয়েন্ট যেটা আসল জায়গাটা আমি আসতে চেয়েছি, আজকের বাংলাদেশের অধ্যাপক গোলাম আজম সাহেব বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পেলেন কোন আমলে? আমার ভাইকে একটু জানতে চাই, বকুল ভাইকে। অপবিত্র দল, বাংলাদেশের রাজাকার, সব ঠিক আছে, এইটা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই তো তিনি বাংলাদেশের পেয়েছেন। আপনার এই বাংলাদেশের সমস্যাটা কোথায় জানেন? ডাকসুর জিএস ছিলেন আমাদের এই ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেব। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জিয়াউর রহমানের ছবিটা থাকলে, শেখ মুজিবের ছবিটা থাকলে, গোলাম আজমের ছবিটা ওই সাল থেকে 52 সাল থেকে যদি টানাইতে পারতেন, তাহলে এই রাজনৈতিক দ্বিচরিত্র আমাদের দেখতে হতো না। মূলত তিনি একজন এই ধরনের, ওই দুইজন সমমানের নেতার লেভেলের নেতা হচ্ছেন অধ্যাপক গোলাম আজম সাহেব। আজকে সেই অধ্যাপক গোলাম আজম সাহেবকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মান করতে পেরেছে, যেই জামাতকে খালেদা জিয়া সম্মান করতে পেরেছে, সেই জামাতকে নব্য কিছু মানুষরা আজকের যে কোনো ভাবে দূরে রাখতে চায়। এর মূল একটাই কারণ, ক্ষমতার স্বাদ এবং বস্তা পচা পুরাতন রাজনীতি। আমরা ওই রাজনীতিতে যেতে চাই না, আমরা নতুন বাংলাদেশ দেখি।